হ্যালো WBSLST অ্যাসপিরেন্টস, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইন্টারভিউ প্রিপারেশনের সবচাইতে ইম্পর্টেন্ট সেগমেন্টগুলোর মধ্যে একটা, স্টাডি ফর প্রবাবল কোয়েশ্চেন্স ইন দ্য ইন্টারভিউ। এর আগের ভিডিওতে আমরা পুরো প্রিপারেশন প্রসেসটাকে দুটো ভাগে ভাগ করেছিলাম, প্রিপারেশন বিফোর দ্য ইন্টারভিউ অ্যান্ড প্রিপারেশন ফর দ্য ডে অফ দ্য ইন্টারভিউ। আজ প্রথম অংশের একদম একটা কোর বিষয় নিয়ে আলোচনা করব, হোয়াট টু স্টাডি, কি পড়তে হবে আমাদের। আচ্ছা বলে দিই কি কি এরিয়া কভার করতে হবে। প্রথমে বলে দিই কোন কোন এরিয়া আপনাকে কভার করতেই হবে। যেমন প্রথম এক্সাম সিলেবাস, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনি অলরেডি পড়ে এসেছেন, কভার করেছেন এবং রিটেন এক্সাম পাসও করেছেন, সুতরাং এটা নতুন করে পড়ার কোনো দরকার নেই। দ্বিতীয়ত স্কুল সিলেবাস কভার করতে হবে, 11, 12, 9, 10 এমনকি 7, 8 টেক্সট বুকও আপনাকে রিভাইজ করতে হবে। প্রত্যেকটা টপিক, স্টোরি আর পোয়েম সম্পর্কে আপনার ক্লিয়ার নলেজ থাকা চাই। এগুলো খুব কঠিন কিছু নয়, কারণ আপনারা গ্র্যাজুয়েশন বা মাস্টার্স লেভেলের অ্যাসপিরেন্টস। তৃতীয়, সাবজেক্ট নলেজ। আপনার সাবজেক্ট মানে ইংলিশ সাবজেক্টের তিনটে বড় বড় এরিয়া কভার করবেন। প্রথম, হিস্ট্রি অফ লিটারেচার। দ্বিতীয়, পিওর লিটারেচার। তৃতীয়, গ্রামার। বলে দিই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে কি কি পড়বেন বা কিভাবে পড়বেন। পুরো এজ ডিভিশন যেন পরিষ্কার থাকে, রাইট ফ্রম দ্য বিগিনিং টু দ্য লাস্ট এজ। যেমন ওল্ড ইংলিশ, অ্যাংলো সেকশন পিরিয়ড এটাকে বলে, মিডল ইংলিশ পিরিয়ড, রেনেসা পিরিয়ড, তারপর চলে আসছে নিউ ক্লাসিক্যাল, দেন রোম্যান্টিক পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড, দেন জর্জিয়ান পিরিয়ড, মডার্ন অ্যান্ড পোস্ট মডার্ন পিরিয়ড ইত্যাদি। এবং তাদের কেউ যে ফার্দার ডিভাইড করা যায়, যেমন রেনেসা পিরিয়ড, একে যদি আপনি ডিভাইড করেন তো কী পাবেন? আর্লি টিউডার এজ, তারপর এলিজাবেথ, তারপর জেকোবিয়ান এজ, তারপরে ক্যারোলিন এজ, কমনওয়েলথ আর পিউরিটান এজ যেটাকে বলা হয়। এই প্রত্যেক এজের মেজর রাইটার্স আর তাদের ইম্পর্টেন্ট ওয়ার্কস মনে রাখতে হবে। এইসব ইনফরমেশন আপনি যে কোনো হিস্ট্রি অফ লিটারেচারের বইয়ে অথবা ইন্টারনেটে বা যে কোনো AI টুল লাইক ChatGPT, গ্রক, পারপ্লেক্সিটি, ডিপসিক থেকে খুব সহজেই পেয়ে যাবেন। 99% ক্ষেত্রে ইন্টারভিউয়াররা জিজ্ঞেস করবেন হুইচ এজ আর ইউ কমফোর্টেবল উইথ। তাহলে আপনি বেছে নেবেন এমন একটা এজ যেটা আপনার ভালো লাগে বা ভালো করে জানেন। যেহেতু বলটা আপনার কোর্টেই, তাই আপনার এখানে 100% গোল দেওয়ার চান্স থাকছে। কিন্তু আপনার তরফ থেকে বলে দেওয়া কমফোর্টেবল এজ থেকে আপনি যদি প্রশ্নের উত্তর না দিতে পারেন, সেক্ষেত্রে ব্যাপারটা ভালো হবে না। সো বি কেয়ারফুল। বেশিরভাগ কেসে কি হয় যে স্টুডেন্টসরা শুধু রোম্যান্টিক এজ রেডি করে নিয়ে যায়, আর এটা হচ্ছে সবচেয়ে বোরিং বিষয়। সবাই ওই একই রোমান্টিক এজ প্রিফার করে। তাই যদি সম্ভব হয় রোমান্টিক এজ ছাড়া অন্য কোনো একটা এজ একটু ভালো করে পড়ে নিন। তবে এই না যে অন্য এজ আপনার আয়ত্তে নেই আর আপনি বলে দিলেন, সেক্ষেত্রে প্রবলেম আরও বেড়ে যেতে পারে। এটা তো গেল হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের ব্যাপার। এবার আসি পিওর লিটারেচার সম্পর্কে। কিছু ফেমাস গ্রুপস, মুভমেন্টস, স্কুলসের নাম এবং কনসেপ্ট অবশ্যই প্রস্তুত করে রাখবেন। যেমন ফর এক্সাম্পল ইউনিভার্সিটি উইটস, মেটাফিজিক্যাল পোয়েটস, ক্যাভেলিয়ার পোয়েটস, লেক পোয়েটস, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জেনারেশন রোম্যান্টিক পোয়েটস, প্রি র্যাফায়েলাইট, তারপর অক্সফোর্ড মুভমেন্ট, তারপর অ্যাস্থেটিক মুভমেন্ট, অগাস্টানস, গ্রেভিয়ার্ড পোয়েটস, ওয়ার পোয়েটস, দ্য ব্লুমসবেরি গ্রুপ, দি অ্যাংরি ইয়াং ম্যান, পোস্ট কলোনিয়াল রাইটার্স, কনফেশনাল পোয়েটস অ্যান্ড সো অন। এছাড়া পোয়েটিক টার্মস, ড্রামাটিক টার্মস, নোভেল টার্মস এগুলো রিভাইজ করে যাবেন। নেক্সট, ভেরি ইম্পর্টেন্টলি 2-3টে পোয়েম বা পোয়েমের প্রথম স্ট্যান্জা বা প্রথম 4-5 লাইন অ্যাটলিস্ট অবশ্যই মুখস্থ করে যাওয়াটা খুব জরুরি। আচ্ছা, এসব গেল পিওর লিটারেচার সম্পর্কে। এবার বলি কিছু গ্রামার সম্পর্কে। শুনুন, 11-12-এ গ্রামারের কোয়েশ্চেন কম করতে পারে, কিন্তু 9-10কে গ্রামার থেকে কোয়েশ্চেন করার সম্ভাবনাটা বেশি। হয়তো বড় বড় সেন্টেন্স দিয়ে বলবে না যে ন্যারেশন চেঞ্জ করো বা ভয়েস চেঞ্জ করো, তবে গ্রামাটিক্যাল টার্মস থেকে কোয়েশ্চেন করতে পারে। যেমন হোয়াট ইজ অ্যাডভার্বিয়াল ক্লজ, দেন হোয়াট ইজ বেয়ার ইনফিনিটিভ, অর হোয়াট ইজ কেস, হোয়াট ইজ ক্লজ, অথবা কম্পাউন্ড সেন্টেন্স বা কমপ্লেক্স সেন্টেন্সের ফর্মুলা কি, অর ক্লেফট সেন্টেন্স কি, অথবা ইন্টেন্সিফায়ার কি, অ্যান্ড সো অন। আচ্ছা, ডেফিনেশন বলার পর যদি একটা করে এক্সাম্পল দিয়ে দেওয়া যায় তাহলে বাড়তি ক্রেডিট পাওয়া যায়।
এরপর ফিগার্স অফ স্পিচ বা লিটারি ডিভাইস অবশ্যই পড়ে নিতে হবে, একবার চোখ বুলিয়ে নিতে হবে। নেক্সট পার্ট 3-তে আসি, মোস্ট কমন কোয়েশ্চেন্স। সেই এমন 3টে কোয়েশ্চেন্স যেগুলো সবাই জানে কিন্তু স্যাটিসফ্যাক্টরি উত্তর দিতে পারে না কেউ। এগুলোর সেলফ ক্রিয়েটিভ আনসার হওয়া চাই, নিজে থেকে উত্তর তৈরি করতে হবে। প্রত্যেকের লাইফে এই প্রশ্নগুলো মানে এগুলোর আনসার একটু ডিফারেন্ট হবে। একজন গাইড মোটামুটি আইডিয়া দিতে পারে যে আনসারগুলো কেমন হতে পারে, কিন্তু আনসার কারোর জন্য তৈরি করে দিতে পারে না। প্রথম প্রশ্ন অপেক্ষাকৃত সহজ, সেটা হলো ইয়োর ইন্ট্রোডাকশন। দ্য প্রবলেম ইজ হোয়াট পয়েন্টস আর টু বি ইনক্লুডেড ইন দ্য ইন্ট্রোডাকশন অ্যান্ড হোয়াট টু বি এক্সক্লুডেড। সরি, আমি বলে দিই, নিজের নাম বলবে, বাবা মার নাম বলার প্রয়োজন নেই। নিজের অ্যাড্রেস খুব ছোট্ট করে, যেমন শুধুমাত্র ডিস্ট্রিক্টের নাম। ডিটেলসে পাড়া, গ্রাম, মহল্লা এসব বলার কোনো দরকার নেই। আচ্ছা, যদি কোনো একটা গ্রাম বা থানা বা বিশেষ কোনো একটা এলাকা, সেটার ব্যাপারে কোনো পজিটিভ ব্যাপারে বা কোনো এরকম কোনো ব্যাপার বা ইম্পর্টেন্ট কোনো একটা ব্যাপারে যদি ফেমাস থাকে তাহলে সেটা উল্লেখ করা যায়। আচ্ছা, বিবাহিত না অবিবাহিত সেটা বলার কোনো প্রয়োজন নেই। ওকে, হাইট, ওয়েট, লিভিং উইথ প্যারেন্টস, লিভিং উইথ ফ্যামিলি এইসব বলারও কোনো প্রয়োজন নেই। লেটেস্ট ডিগ্রি বলতে হবে এবং সেটা কোথা থেকে করা হয়েছে। তবে ডিটেলস স্কুল কলেজের এগুলোর নাম বলার প্রয়োজন নেই। ম্যাক্সিমাম কলেজের নাম বলা যায় অথবা ইউনিভার্সিটির নাম, যদি গ্র্যাজুয়েশন বা মাস্টার্স লাস্ট কোয়ালিফিকেশন হয়ে থাকে। তবে মনে হয়, আশা করছি সবারই এই দুটোর মধ্যেই হবে। বিএড কোথা থেকে করা হয়েছে সেটাও বলা যায়। তবে আবার আমি রিপিট করছি যে কলেজের নাম বা ইনস্টিটিউশনের নাম যদি বড় থাকে তাহলে নেওয়ার প্রয়োজন নেই। যদি আরও কোনো এক্সট্রা কোর্স বা ডিগ্রি কোয়ালিফিকেশন থাকে, যেমন নেট, সেট ইত্যাদি, তাহলে সেগুলো উল্লেখ করা ভালো। যদি এক্সপেরিয়েন্স থাকে তাহলে অবশ্যই সেটা উল্লেখ করতে হবে। এক্সপেরিয়েন্সের স্প্যান বা পিরিয়ড এবং কোন ফিল্ডে এক্সপেরিয়েন্স সেটা বলতে হবে। তবে কোনো ক্ষেত্রেই লাস্ট বা প্রিভিয়াস কোনো এমপ্লয়ার বা ওয়ার্ক প্লেসের ব্যাপারে নেগেটিভ কিছু বলা যাবে না। আশা করছি বুঝাতে পেরেছি। পরের প্রশ্নে আসি, Why have you chosen this teaching profession? এটার একটা কোনো স্ট্রেট ফরওয়ার্ড সলিড আনসার দেওয়া খুব মুশকিল। এখানে বেশ কয়েকটা আলাদা আলাদা পয়েন্টকে এক জায়গায় করে নিয়ে একটা ইউনিক আনসার দিতে হবে। এটা সবাইকে নিজের মতো করেই ভাবতে হবে। তবে মনে রাখতে হবে এই আনসারটা যেন একটা সেন্টেন্সে শেষ না হয়ে যায়, সিঙ্গেল সেন্টেন্সে শেষ না হওয়া যায়, মাল্টি পয়েন্ট আনসার হওয়া চাই। বুঝতে হবে যে ইন্টারভিউরা কি শুনতে চাই, সেই হিসেবে আনসার দিতে হবে। আমি একটা মডেল আনসার দিচ্ছি, তবে এটাই কপি পেস্ট করবে না, নিজের মতো করে ভেবে আনসার তৈরি করবে। ওকে, ফাইন। A teacher teaches the people of all professions. I personally admire this fact. I am also a person who likes to meet new people. In the teaching profession, we get fresh students every year. Every year, I get the opportunity to work with new human brains, and this helps me to develop my personality. This is like a lab for me, where I experiment with human behavior and learn from it. I also get the opportunity to affect and shape the mind of not merely a single person, but of a bunch of future generations. Also, in society, there is an unbeaten respect for teachers. Last but not least, I have the opportunity of earning my livelihood with which I can support my family and myself. That's why I have chosen this profession. একবার বাংলায় বলে দিই যে একজন টিচার সব পেশার মানুষকে শিক্ষা দেন। এই ফ্যাক্টটা আমি ভীষণভাবে অ্যাডমায়ার করি। আমি নিজে এমন একজন মানুষ যার নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে খুব ভালো লাগে। আর টিচিং এমন একটা প্রফেশন যেখানে প্রতি বছর ফ্রেশ স্টুডেন্টসের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া যায়। প্রতি বছর নতুন নতুন মাইন্ডসের সঙ্গে কাজ করতে করতে আমার নিজের পার্সোনালিটিও সমৃদ্ধ হয়। আমার কাছে এটা একটা ল্যাবরেটরির মতো, যেখানে আমি হিউম্যান বিহেভিয়ার অবজার্ভ করি, এক্সপেরিমেন্ট করি আর সেখান থেকে শিখি। টিচিং আমাকে শুধু একজন মানুষের নয়, বরং ফিউচারের পুরো একটা জেনারেশনের চিন্তাভাবনাকে প্রভাবিত করার এবং শেপ করার সুযোগ দেয়। তার সাথে
সমাজে টিচার্সের জন্য যে আনম্যাচড একটা রেসপেক্ট আছে, সেটাও এই প্রফেশনের একটা অন্যতম বিউটি। আর সবশেষে এই প্রফেশন আমাকে লাইভলিহুড প্রোভাইড করতে পারে, যার মাধ্যমে আমি আমার ফ্যামিলি এবং নিজেকে সাপোর্ট করতে পারি। এইসব রিজনের জন্যই আমি টিচিং প্রফেশনকে চুজ করেছি। ডান, আশা করছি একটা আইডিয়া পাওয়া গেছে। এরপর খুব ভালো হয় যদি কোনো একটা টিচারের এক্সাম্পল দেওয়া যায় যে আপনার জীবনে আপনাকে প্রচণ্ডভাবে এফেক্ট করেছে। এবার পরের প্রশ্ন নিয়ে আলোচনা করি। হোয়াই শুড উই সিলেক্ট ইউ? ইন্টারভিউরা এটা জিজ্ঞেস করতে পারে। এটারও কোনো ডেফিনেট আনসার নেই, নিজে থেকেই আনসার তৈরি করে বলতে হবে। কোনো গাইডের মুখ থেকে বা ইন্টারনেট থেকে কপি পেস্ট করে লাভ হবে না, নিজেই ভাবতে হবে এবং আনসার তৈরি করতে হবে। একটা মডেল আনসার আমি দিচ্ছি, কিন্তু আবার বলছি কপি পেস্ট করবে না। ওকে, যেমন I am a person who blends both traditional and modern approaches in teaching. I use the valuable traditional methods and at the same time adopt the necessary modern tools and techniques to teach students effectively. Teaching, I believe, requires a certain amount of acting. A teacher must present the subject in such a way that it creates interest, and I think I am good at doing that. I can both educate and entertain my students. I can also easily connect with them and build a friendly rapport, while always maintaining the proper boundary between a teacher and a student. Moreover, I am very conscious about reflecting on my mistakes and learning from them. These are the qualities that I believe make me suitable for this job. Okay, যেটা বাংলায় ট্রান্সলেট করলে এরকম দাঁড়াবে যে আমি একজন মানুষ যে একসাথে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ আর মডার্ন অ্যাপ্রোচ দুটোকেই গুরুত্ব দিই। আমি প্রয়োজনীয় ট্র্যাডিশনাল মেথডসগুলো ব্যবহার করি, আবার সাথে সাথে দরকারি মডার্ন ইকুইপমেন্টস আর টেকনিক্স দিয়ে পড়ানোকে আরও আকর্ষণীয় করে তুলি। আমার বিশ্বাস পড়ানো মানে শুধুই ইনফরমেশন দেওয়া নয়, এতে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যাক্টিংও দরকার হয়। একজন টিচারকে তার পড়ানোর টপিকের উপর নির্ভর করে ছাত্রছাত্রীদের সামনে অ্যাক্ট করতে হয়। আমি মনে করি এই কাজটা আমি ভালোভাবেই করতে পারি। আমি পড়াতে গিয়ে একদিকে এডুকেট করি, আবার অন্যদিকে এন্টারটেনও করতে পারি। আমি সহজেই বন্ধু হতে পারি, কিন্তু সেই সাথে টিচার আর স্টুডেন্টের মধ্যে যে সীমানা থাকা উচিত সেটাও সবসময় মাথায় রাখি। আরও একটা ব্যাপার, আমি আমার ভুল থেকে শিক্ষা নেওয়ার ব্যাপারে সবসময় সচেতন। এই গুণগুলোর জন্যই আমি নিজেকে এই কাজের জন্য যোগ্য মনে করি। ওকে, আচ্ছা, এবার ব্যাপার হলো, যদি ইন্টারভিউয়ার্সরা এরকম বলে যে অন্যান্যদের মধ্যেও তো এইসব কোয়ালিটিস আছে, এইসব গুণ আছে, তবুও কেন আমরা আপনাকেই বেছে নেব, সেক্ষেত্রে আপনি মোটামুটি এইরকম কিছু একটা জবাব দিবেন যে স্যার আর ম্যাম, আমি বিশ্বাস করি আপনারা আপনাদের জায়গা থেকে সব ক্যান্ডিডেটসদের খুব ভালোভাবে অবজার্ভ করেছেন এবং ন্যাচারালি আপনারা বুঝতে পারছেন কে এই জবের জন্য সবচাইতে সুইটেবল। আমি আমার নিজের কোয়ালিটিস এবং স্ট্রেংথস আপনাদের সামনে তুলে ধরেছি এবং আমি কনফিডেন্ট যে এইগুলো আমাকে এই পজিশনের জন্য স্ট্রং ক্যান্ডিডেট করে তোলে। তবে ফাইনাল ডিসিশন আপনাদের, এবং আমি শিওর আপনারা যাকে সিলেক্ট করবেন তিনি এই কাজের জন্য সবচেয়ে সঠিক চয়েস হবেন। ধন্যবাদ। See you in the next video with a new topic.